প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার শাস্তি, বাতিল অভিযুক্ত আইনজীবীর লাইসেন্স। আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মমতা সরকারকে তুলোধনা প্রধানমন্ত্রী মোদীর। শুভেন্দু কাল যাচ্ছেন উত্তরবঙ্গে। হিংসা কবলিত কটকে আরও একদিন বাড়ল ইন্টারনেট নিষেধাজ্ঞা। 3 দিনের কারফিউর মাঝে থমথমে রাজ্য। কেন গ্রেপ্তার সোনাম, কেন্দ্রকে সুপ্রিম নোটিশ। বৈষ্ণবনগরে ফের মাদক চক্রে বড়সড় সাফল্য, 30 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ 2 যুবক গ্রেপ্তার। দার্জিলিংয়ে ধস বিধ্বস্ত এলাকা খুললেন রাজ্যপাল, কেন্দ্র রাজ্য একযোগে কাজের বার্তা। আসছি বিস্তারিত খবরে। প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার শাস্তি, বাতিল অভিযুক্ত আইনজীবীর লাইসেন্স। ভরা এজলাসে প্রধান বিচারপতি বি.আর. গাভাইকে জুতো ছোড়ার ফল ভুগতে হলো অভিযুক্তকে। আইনজীবী রাকেশ কিশোরের লাইসেন্স আপাতত বাতিল করল বার কাউন্সিল। যার জেরে অভিযুক্ত এই আইনজীবী দেশের কোনো আদালত বা ট্রাইব্যুনালে আপাতত কাজ করতে পারবেন না। বার কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আইনজীবী রাকেশকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে জবাবদিহি করতে হবে কেন এই সাসপেন্ডের মেয়াদ বাড়ানো হবে না এবং তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ করা হবে না। দিল্লির বার কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের। সোমবার একটি মামলার শুনানি চলাকালীন আচমকা একজন আইনজীবী প্রধান বিচারপতি বি.আর. গাভাইকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন। অভিযুক্ত ব্যক্তিকে আদালত কক্ষ থেকে বের করে আনার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, ভারতের সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না। জানা যাচ্ছে, সপ্তাহখানেক আগে প্রধান বিচারপতির এজলাসে মধ্যপ্রদেশের একটি ক্ষতিগ্রস্ত বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের মামলা শুনানি ছিল। সেই সময় একটি প্রসঙ্গে প্রধান বিচারপতি মন্তব্য করেন, যাও দেবতাকে জিজ্ঞাসা করো। অনুমান করা হচ্ছে অভিযুক্তের মন্তব্যের সঙ্গে সম্পর্ক রয়েছে বিচারপতি গাভাইকে লক্ষ্য করে জুতো ছোড়া এবং সনাতনের অপমান সম্পর্কিত মন্তব্যের। যদিও ঘটনার পর বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি প্রধান বিচারপতিকে। ঘটনার পরে তিনি নির্দিষ্ট কার্যপ্রক্রিয়া চালিয়ে যান। তিনি এমনকি বলেন, এসব দেখে বিভ্রান্ত হবেন না, এসব আমার উপর প্রভাব ফেলবে না, শুনানি চালিয়ে যান। সুপ্রিম কোর্টের আইনজীবী রোহিত পান্ডে অভিযুক্তকে শনাক্ত করেন। অভিযুক্ত রাকেশ কিশোর 2011 সাল থেকে সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সদস্য। রোহিত বলেন, প্রধান বিচারপতির ঈশ্বর সম্পর্কিত মন্তব্যের প্রতিবাদে এই কাণ্ড ঘটনা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এদিকে রাকেশকে তদন্তকারী সংস্থা আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্য সম্পর্কে আগেই জবাব দিয়েছেন প্রধান বিচারপতি গাভাই। তিনি বলেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি সব ধর্মকেই সম্মান করেন। আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মমতা সরকারকে তুলোধনা প্রধানমন্ত্রী মোদীর। শুভেন্দু কাল যাচ্ছেন উত্তরবঙ্গে। নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলা নিয়ে এবার সরব খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে ইংরেজি ও বাংলা টুইটে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাল যাচ্ছেন উত্তরবঙ্গে। কাল রাতে উত্তরবঙ্গ থেকে কলকাতা ফেরার পথে রয়েছে মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, যেভাবে আমাদের দলের সহকর্মীরা, যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়ক রয়েছেন, পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এতে তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। আমার একান্ত কামনা, পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তারা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান। শুভেন্দু অধিকারী বলেন, জনপ্রতিনিধিদের কর্তব্য হলো আর্ত মানুষের সেবা করা। আমাদের সাংসদ বিধায়ক সেটা করতেই গিয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি এমন হামলা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কার্নিভালের নাচার পরদিন ছবি তোলা তাদের উদ্দেশ্য ছিল না। একটু বিশেষ সম্প্রদায়ের গুন্ডা বাহিনীকে দিয়ে
দিয়ে হামলা চালানো হয়েছে। আগেও এমন হামলা হয়েছে। মুখ্যমন্ত্রীর উচিত ছিল চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার করানো রাতের মধ্যেই। এফআইআর এর অপেক্ষায় না থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা যেত। তবে এফআইআর সহ সমস্ত ব্যবস্থা আমরা করছি। মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় বিজেপি জনপ্রতিনিধিদের 30 থেকে 40টি গাড়ির কনভয় নিয়ে যাওয়ার মানুষের ক্ষোভের যে তথ্য দিয়েছিলেন তা উড়িয়ে দিয়ে শুভেন্দু বলেন, সাংসদ বিধায়কদের গাড়ি ছিল, বাকি গাড়িগুলো ছিল সংবাদ মাধ্যমের। সংবাদ মাধ্যম ফলো করলে আমরা না বলতে পারি না। শুধু উনি আর ওর ভাইপো কি কনভয় চার্টার্ড ফ্লাইট হেলিকপ্টারে চড়ে ঘুরবেন নাকি? এই রক্তের সুমধুর বদলা আগামী বছরের নির্বাচনে নেবেন সাধারণ মানুষ। শঙ্কর ঘোষ বিপদমুক্ত, তবে খগেন মুর্মু নন। তাঁর চোখের নিচে হাড় ভেঙেছে। কাল আমি গিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলবো। প্রয়োজনে তাকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হবে। আমি নিজেও কয়েকটি জায়গায় যাব। ত্রাণ শিবির চালাচ্ছেন আমাদের সাংসদ বিধায়করা। 15,000 বেশি ত্রাণের প্যাকেট দেওয়া হয়েছে, আরও 50,000 দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের দায় কেন্দ্রের দিকে ঠেলেছেন। তিনি বলেন, আমি ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির জন্য চিঠি দিয়েছিলাম, কিন্তু উত্তর আসেনি। ড্রেজিং পলি সরানোর কাজ হয় না। ডিভিসির জলাধারগুলি থেকে ইচ্ছে মতো জল ছাড়ায় এমন ট্র্যাজেডি ঘটছে। হিংসা কবলিত কটকে আরও একদিন বাড়ল ইন্টারনেট নিষেধাজ্ঞা। দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে কটকে ভয়াবহ সাম্প্রদায়িক হিংসার দাগ এখনো স্পষ্ট। 3 দিনের কারফুর মাঝে থমথমে কটকের পরিস্থিতি। এদিকে আরও একদিন কটকে ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা। রবিবার সন্ধ্যা 7টা থেকে 24 ঘন্টার জন্য কটকে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল প্রশাসন, কিন্তু এখনও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আরও একদিন বাড়ানো হলো ইন্টারনেটের মেয়াদ। সোমবার 7টা থেকে মঙ্গলবার 7টা পর্যন্ত ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা জারি থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। কটক পৌরসভা, কটক উন্নয়ন পর্ষদ এবং 42টি মৌজা এলাকা ইন্টারনেট ব্যানের আওতায় রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আরও একবার রাজ্যবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন জানালেন। এদিকে কটকের হিংসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম গা শিউরে ওঠা ভিডিও দেখা যাচ্ছে। কটকের হিংসায় সাম্প্রদায়িক উত্তেজনার দিক ক্রমশই জোরালো হচ্ছে। এবারে দুর্গাপুজোর বিসর্জন থেকে এত বড় একটা হিংসা ছড়িয়ে পড়ার পেছনে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গত শনিবার থেকে রাত 10টা থেকে কটকে 13টি থানা এলাকা জুড়ে 144 ধারা কার্যকর হয়। 3 দিন ধরে কটকে চলছে কারফিউ। জামায়াতের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত হিংসার সঙ্গে জড়িত সন্দেহে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার সোনম? কেন্দ্রকে সুপ্রিম নোটিশ। ইঞ্জিনিয়ার, গবেষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের কেন গ্রেপ্তার করা হয়েছে তাকে জানতে চেয়ে কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। সোনমের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জেএংমো। এই মামলায় সোনমের কেন্দ্র করে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং যোধপুর সেন্ট্রাল জেলের পুলিশ সুপারকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। এই মামলাটির পরবর্তী শুনানি 14ই অক্টোবর। জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করে সোনমকে গত 26শে সেপ্টেম্বর লেহর বাড়ি থেকে গ্রেপ্তার করে লাদাখ পুলিশ। রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেলে আপাতত সোনম আছেন। গীতাঞ্জলির আইনজীবী দাবি করেন, সোনমকে আটকের কারণগুলি পরিবারকে জানানো হয়নি। পাল্টা সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সোনমকে গ্রেপ্তারের কারণ ইতিমধ্যেই তাকে জানানো হয়েছে। এদিকে গত শনিবার সোনম জেল থেকে বার্তা দিয়েছেন, লেহ শহরে বিক্ষোভে 4 জনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে, ততদিন তিনি জেলে থাকতে প্রস্তুত। সোনম জানিয়েছিলেন, আপনারা শান্তি ও ঐক্যের পথ ছাড়বেন না, শান্তিপূর্ণভাবে সংগ্রাম করুন। বিক্ষোভের সময় যে 4 জনের মৃত্যু হয়েছে তা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হোক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি জেলে থাকতে তৈরি। শারীরিক ও মানসিকভাবে ভালো রয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। অন্যদিকে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জানিয়েছেন, সোনম সহ অন্যান্যদের মুক্তি না দেওয়া পর্যন্ত কেন্দ্রের সঙ্গে বৈঠকে তারা বসবেন না। বৈষ্ণবনগরে ফের মাদক চক্রে বড়সড় সাফল্য। 30 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ 2 যুবক গ্রেপ্তার। মাদক পাচার চক্রে বৈষ্ণবনগর থানার পুলিশ ফের এক বড় সাফল্য অর্জন করল। শুক্রবার রাত 10:30 নাগাদ সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ 30 লক্ষ টাকা বাজার মূল্যের ব্রাউন সুগার সহ 17 মাইল এলাকা থেকে 2 যুবককে হাতে নাতে গ্রেপ্তার করল। ধৃতদের মধ্যে একজন হল বিহারের ভাগলপুরের বাসিন্দা শুভম কুমার এবং অপরজন কালিয়াচক থানা এলাকার সিলামপুরের বাসিন্দা রাকিব শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদাকে করিডোর করে বিহার ও বাংলার
মধ্যে মাদক পাচার চক্র দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল। শুভম কুমার মূলত রাকিব শেখের কাছ থেকে ওই মাদক সংগ্রহ করতে এসেছিল। মাদক হাত বদলের ঠিক মুহূর্তে বৈষ্ণবনগর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুকান্ত শিকদার উপস্থিত ছিলেন এবং তাঁর উপস্থিতিতেই বাজেয়াপ্ত করা হয় 300 গ্রাম মাদক। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন এই মাদক চক্রের সঙ্গে আরও কারা জড়িত যা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করা হচ্ছে। এই সফল অভিযান মালদা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখল। উল্লেখ্য, মাত্র গত সপ্তাহে মালদা জেলা পুলিশ 39 কোটিরও বেশি মূল্যের 39 কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে 3 জনকে গ্রেপ্তার করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৈষ্ণবনগরে ফের এই বিপুল পরিমাণ মাদক উদ্ধারে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরল। মাদক কারবারিদের গতিবিধি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মালদা সীমান্ত এলাকা ব্যবহার করে যাতে কোনোভাবেই মাদক পাচার না হতে পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে জেলা পুলিশের। দার্জিলিংয়ে ধস বিধ্বস্ত এলাকা ঘুরলেন রাজ্যপাল। কেন্দ্র রাজ্য একযোগে কাজের বার্তা। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত দার্জিলিংয়ের একাধিক এলাকা, উত্তরবঙ্গের একাধিক জেলার একাধিক এলাকা জলমগ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ পৌঁছে গিয়েছেন। দুর্যোগপূর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি। আগামীকাল মিরিক যাবেন তিনি। এদিকে দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। ধস বিধ্বস্ত দুধিয়া পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, আমি সকলের সঙ্গে কথা বলেছি, এখন কাউকে দোষারোপ করার সময় নয়। দুর্গতরা যাতে সকলে ত্রাণ পায় সেদিকে নজর রাখতে হবে। আমি দিল্লিকে জানাবো, তবে এই সময় কেন্দ্র ও রাজ্য সবাইকে একযোগে কাজ করতে হবে। উত্তরবঙ্গে ভয়ঙ্কর এই বিপর্যয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় আজ সোমবারই উত্তরবঙ্গে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে তিনি পৌঁছান। এরপর দার্জিলিংয়ে ধস বিধ্বস্ত দুধিয়া পরিদর্শন করলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। রাজভবনে খোলা হয়েছে পিস রুম, সেখান থেকে উত্তরবঙ্গের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, দুর্গতদের দ্রুত সাহায্য পৌঁছে দিতে খোলা হয়েছে বিশেষ র্যাপিড অ্যাকশন সেলও। রাজভবন সূত্রে খবর, এই সেল 24 ঘন্টা কাজ করবে। যে কোনো প্রয়োজনে কিংবা সাহায্য চেয়ে দুর্গত এলাকা থেকে মানুষ র্যাপিড অ্যাকশন সেলে যোগাযোগ করতে পারবেন। ইতিমধ্যেই যোগাযোগের একটি নম্বর এবং ইমেল রাজভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। নাম্বারটি হলো 0322001641 এবং অন্যদিকে মিরিকের ধস কবলিত এলাকা পরিদর্শন করেন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা ও সাংসদ রাজু বিস্তা। ওই এলাকায় গিয়েও ভেঙে পড়েন অনিত। এই দুর্যোগে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি তোলেন সাংসদ রাজু বিস্তা। দুধিয়ায় ভাঙা সেতু দেখার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গেও কথা বলেন। অনিত থাপা বলেন, মিরিকে একই পরিবারের 4 জন মারা গিয়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি চাই না আর কেউ কষ্ট পাক। সকলকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হবে। দার্জিলিং সাংসদ রাজু বিস্তাও মিরিক হাসপাতালে পৌঁছে আহতদের দেখেছেন। তিনি বলেন, আমি এই দুর্যোগ নিয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দিয়েছি।